তোমাদের যারা মানে পরীক্ষা দিতে চলেছো মাধ্যমিকে, তাদের জন্য আমি তো আগের ক্লাসে বলেছি যে আমি মানে যতগুলো মানে ভৌতবিজ্ঞানের ফর্মুলা আছে, কেমিস্ট্রি রিয়াকশন আছে, যত দ্রুত সম্ভব আমি চেষ্টা করছি সেইগুলোকে একটু বুঝিয়ে দেওয়ার, যতটা সম্ভব আমার পক্ষে। তো আগের ক্লাসে তোমাদেরকে বলেছি কি গ্যাসের আচরণ কেমন হবে সেই নিয়ে একটা গল্প বলেছি। একটা ঘরের মধ্যে অনেক মানুষ দাঁড়িয়ে আছে, এই গল্পটা বলেছিলাম। তো আমি আগের ক্লাসে কি করেছি, বয়েলের সূত্রটা ভালো করে বুঝিয়ে দিয়েছি। সরি, আজকে যেটা বলবো সেটা হচ্ছে চার্লসের সূত্র। তা ওই ঘরের গল্পটা মনে আছে যেটা বলেছিলাম, ওটাই আসল, ওটাই গ্যাসের ব্যাপারে যদি একটা কনসেপ্ট তৈরি করো, ওই গল্পটা মাথায় রাখলে কিন্তু সব হয়ে যাবে। গল্পটা মাথায় রাখবে, গ্যাস সম্বন্ধে বুঝতে পারবে কি হচ্ছে না হচ্ছে। তা আগের ক্লাসটাতে কি বলেছিলাম, বয়েলের সূত্রতে মানে ওই যে ঘরের মধ্যে অনেকগুলো লোক দাঁড়িয়ে আছে, গ্যাসের ঘরের দেওয়ালগুলো আস্তে আস্তে চেপে যাচ্ছে, মানে লোকগুলো ছাড়াছাড়ি হয়ে দাঁড়িয়েছিল অনেক দূরে দূরে। এবার যত দেওয়ালটা কাছাকাছি চেপে আসছে, দরজা জানলা বন্ধ কিন্তু, যত দেওয়ালগুলো চারপাশ থেকে চেপে এগিয়ে আসছে, লোকগুলো কাছাকাছি ঘেঁষাঘেঁষি করে এগিয়ে আসছে। চাপতে 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 যদি একদম ছোট জায়গায় চলে আসে, তাহলে লোকগুলো একদম চাপটা চাপটি করে দাঁড়িয়ে থাকবে। তাহলে গ্যাস কি হবে, তরলে পরিণত হয়ে যাবে। কারণ আমরা কি জানি যে কঠিন পদার্থের অণুগুলো একদম গায়ে গায়ে লেগে থাকে, ঘনসন্নিবিষ্ট হয়ে থাকে, আন্তঃআণবিক স্থান খুব কম থাকে। তরল পদার্থে আরেকটু কম, আরেকটু ছাড়াছাড়ি হয়ে থাকে, আর গ্যাসীয় পদার্থে বেশ আলগা আলগা ছাড়াছাড়ি হয়ে থাকে। কিন্তু চাপ দিলে কি হচ্ছে, সেই অণুগুলো কাছাকাছি কাছাকাছি চলে আসছে। আবার চাপটা যদি সরিয়ে নাও, তাহলে সেটা আবার বেড়ে যাচ্ছে। এটা ছিল বয়েলের সূত্রটা। মোটামুটি সেই ক্লাসটা দেখে নাও। আজকে যেটা বলবো যে, আচ্ছা ওই ঘরটার ব্যাপারে আমি আর একটা কথা বলেছিলাম, আর ট্রেনের বা ভিড় বাসের কথা বলেছিলাম। কি হয়, ভিড় বাস বা ট্রেনে অনেক লোক দাঁড়িয়ে আছে, এ ওর গায়ে ধাক্কা লাগছে, ওর গায়ে ধাক্কা লাগছে, সবাই ঘামছে গরমের চোটে। সবাই বলছে দাদা একটু সরে দাঁড়ান, এ বলে দাদা একটু সরে দাঁড়ান। এই তো হয়। আর যখন মানে খুব এসি চলে বা পাখা চলে ওঠে, তখন সবাই খুব আচ্ছা ঠিক আছে, আবার সব রিল্যাক্স হয়ে দাঁড়ালো। এই হচ্ছে চার্লসের সূত্র। কি হচ্ছে যে যখন তুমি, আচ্ছা সূত্রটা প্রথমে বলে নি, সেটা হচ্ছে মানে চাপ যদি স্থির থাকে, সেক্ষেত্রে কোনো গ্যাসের ওপর যদি 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বাড়ানো বা কমানো হয়, নির্দিষ্ট আয়তনের গ্যাস, নির্দিষ্ট আয়তনের একটা গ্যাস রাখা আছে একটা পাত্রে, তাতে যদি 1 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বাড়ানো বা কমানো হয়, তাহলে কি হবে, পরীক্ষা নিরীক্ষা করে দেখা গেছে যে তাতে করে ওই গ্যাসের 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতাতে যে মানে আয়তনটা ছিল, একটি গ্যাসের আয়তন 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে যদি 1 ডিগ্রি করে বাড়ানো হয়, তাহলে তার প্রাথমিক ওই 0 ডিগ্রিতে যে আয়তন ছিল, তার 1/273 ভাগ বৃদ্ধি বা হ্রাস পাবে। এই হচ্ছে চার্লসের সূত্র। তাহলে কি হচ্ছে, উষ্ণতা যখন বাড়ানো হচ্ছে, তখন গ্যাসের আয়তন কি হচ্ছে 1 ডিগ্রি সেন্টিগ্রেড। উষ্ণতা বাড়ানো হলে কি হচ্ছে, গ্যাসের আয়তন যতটা গ্যাস আছে নির্দিষ্ট গ্যাসটা, সেই গ্যাসটার যা আয়তন প্রথমে ছিল উষ্ণতা বাড়ানোর আগে, তার 1/273 ভাগ বৃদ্ধি পাবে। আবার যদি 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা কমানো হয়, তাহলে 1/273 ভাগ মানে আয়তন তার কমে যাবে। এই হচ্ছে চার্লসের সূত্র। এই চার্লসের সূত্র থেকে কিন্তু আমরা একটা বিশেষ জিনিস পাই, সেটার নাম হচ্ছে পরম শূন্য তাপমাত্রা। সেটা কিভাবে পাবো, কাকেই বা সেটা বলে, এইটা তো মুখে বললে হবে না। এটা একদম তোমাদেরকে ওই স্ক্রিনে নিয়ে গিয়ে যেভাবে বয়েলের সূত্রটা দেখিয়ে দিয়েছিলাম, অন্যান্য সূত্রগুলো যেভাবে দেখিয়ে দিই, চলো স্ক্রিনে আমি ইয়ে করে রেডি করে রেখে দিয়েছি, ওটাতে চলো গিয়ে একদম জলের মতো পরিষ্কার করে বুঝিয়ে দিচ্ছি। চলো। তো তোমাদের যেটা যেভাবে বোঝাচ্ছিলাম, এই সূত্রটা কিন্তু গ্যাসের সঙ্গে মানে গ্যাসের আয়তনের সঙ্গে তোমার উষ্ণতার সম্পর্ক। আগেরটা যেমন বয়েলের সূত্রটা চাপের সম্পর্ক বলেছিলাম, তো একটা উদাহরণ দিয়ে এখানটাতে আঁকা রয়েছে, সেই উদাহরণটা দিয়ে তোমাকে দেখাই। এখানে কি বলছে, নির্দিষ্ট চাপে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের উষ্ণতা বাড়ালে ওর আয়তন বেড়ে যায়, আবার উষ্ণতা কমালে ওর আয়তন কমে যায়। স্থির চাপে একই উষ্ণতা বৃদ্ধিতে প্রত্যেক
প্রত্যেক গ্যাসের আয়তন, এইটা খেয়াল রাখো, প্রত্যেক গ্যাসের আয়তন কিন্তু একই উষ্ণতা বৃদ্ধিতে, এই কথাটা মাথায় রাখো, একই রকম উষ্ণতা যদি বৃদ্ধি করা হয়, সে গ্যাসটা যদি আলাদাও হয়, অন্য নামের গ্যাসও হয়, প্রত্যেক গ্যাসের আয়তনই কিন্তু একই রকম মাত্রায় বাড়ে, আবার একই উষ্ণতা কমালে একইভাবে কমে। এই পরীক্ষাটার মাধ্যম দিয়ে সেটা বোঝা যায়। এটা তোমাদের কনসেপ্টের জন্য এই পরীক্ষাটা দেখিয়ে দিচ্ছি। গ্যাসের সমপ্রসারণশীলতা কীরকমভাবে হয়? 3টি সমান আয়তন 500 সিসি কাঁচের 500 সিসি কাঁচের গোলতল ফ্লাস্ক নেওয়া হলো। এই দেখো 3টিতে কি করা হয়েছে, একটা অক্সিজেন, একটা নাইট্রোজেন, একটা হাইড্রোজেন রাখা হয়েছে। এর মুখগুলো কি করা হয়েছে, ছিপি দিয়ে এঁটে দেওয়া হয়েছে, কর্ক বা ছিপি দিয়ে এঁটে দিয়ে এর মধ্যে তোমার একটা করে কাঁচের নল ভরে দেওয়া হয়েছে, এবং তার মধ্যে কি করা হয়েছে, খানিকটা করে পারদ দিয়ে দেওয়া হয়েছে। এইবার এই যে জল পাত্রটা আছে দেখছো, এই যে জলের পাত্রটার মধ্যে এই 3টে ফ্লাস্ক গ্যাস জারকে এখানে বসানো হয়েছে, এবং তার তলা দিয়ে উষ্ণতা বৃদ্ধি করা হচ্ছে। ধরো ফ্লাস্ক 3টিকে একটি জলগাহের ওপর খারাপভাবে বসানো হলো, এখন বার্নার দিয়ে জল গরম করে একটি আলোরক দিয়ে, মানে একটা কোনো পাত্র দিয়ে এই জলটাকে নাড়িয়ে দেওয়া হলো। দেখা গেল মানে যাতে পুরো এইখানকার যে জলটা আছে সবটাই একই রকম টেম্পারেচারে পৌঁছয়। নাড়িয়ে দেওয়ার অর্থ এই যে জল, এই জায়গাটা ঠান্ডা আছে, এই জায়গাটা উঁচুর দিকটা, নিচের দিকটা গরম হয়েছে, ওপরের দিকটা জলটা একটু ঠান্ডা রয়েছে, সেরকম যাতে না হয়, একটু আলোরক দিয়ে নাড়িয়ে দিলে কি হচ্ছে, পুরো জলটা সমান গরম হয়ে গেল। দেখা গেল একই উষ্ণতা বৃদ্ধি, এখানে তো একই সঙ্গে 3টেরই উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে, একই রকম তাপ পাচ্ছে তলা থেকে। তার ফলে দেখা গেল যে ওপরে যে পারদ সূত্রগুলো রয়েছে না, এইখানে পারদ সূত্র মিন্স এর মধ্যে যে পারদটা ভরা রয়েছে এই নলটার মধ্যে, দেখা গেল যে একই উচ্চতাতে সেই পারদগুলো পৌঁছলো। তার মানে কি করলো, যে এর থেকে প্রমাণ হলো যে গ্যাস স্থির চাপে, কারণ এখানে তো কোনো চাপের পরিবর্তন ঘটানো হয়নি, উষ্ণতাটা বৃদ্ধি করা হয়েছে। উষ্ণতা বৃদ্ধির জন্য সমভাবে গ্যাসটা প্রসারিত হলো, কারণ এই যে গ্যাসটা প্রসারিত হলো, এই প্রসারিত হলো বলেই তো এই নিচ থেকে এরকম ঠেলা মারলো, আর যার ফলে পারদটা ওপরের দিকে উঠে গেল, এবং দেখা গেল প্রত্যেকটা একই পরিমাণ উঠেছে। তার থেকে কি প্রমাণ হলো, একই উষ্ণতা বৃদ্ধিতে যে কোনো রকম গ্যাসই হোক না কেন, নাম যাই হোক না কেন, তা একই রকমভাবে প্রসারিত হয়। এবার এসো চার্লসের সূত্র। চার্লসের সূত্রটা কি বলছে, যে বিজ্ঞানী চার্লস এই সূত্রটা প্রকাশ করেন। এখানে যেটা তোমাদের মুখে আমি বলে দিলাম সেটাই এখানে আছে, স্থির চাপে, চাপটা স্থির হতে হবে। কারণ স্থির চাপে মানে কি, চাপের কোনো পরিবর্তন ঘটানো হচ্ছে না, ওটা একই রকম থাকবে। সংজ্ঞাতেও কিন্তু এইভাবেই লিখবে, সংজ্ঞাতে শুধু এইটা লিখে দিলে হবে না, স্থির চাপটা যে তুমি পাল্টাওনি সে কথাটা লিখতে হবে। এই স্থির চাপে প্রতি 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার হ্রাস বা বৃদ্ধির জন্য কোনো নির্দিষ্ট ভরের, মানে যেটা একটা পরিমাণ নিয়েছ, নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন যে পাত্রটাতে আছে সেটাই গ্যাসের আয়তন, পাত্রটার আয়তনটাই, সেই আয়তন 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ওর যে আয়তন থাকে তার 1/273 অংশ হ্রাস বা বৃদ্ধি পায়। আমি কি বলেছিলাম, 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 1 ডিগ্রি উষ্ণতা তুমি হ্রাস বা বৃদ্ধি ঘটাচ্ছ, কিন্তু গ্যাসটার আয়তন যে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ওর যে আয়তন থাকে তার 1/273 অংশ হ্রাস বা বৃদ্ধি পায়। এই সূত্রে ধ্রুবককে, গ্যাসের চাপ, এখানে চাপও বাড়ানো হয়নি, আর গ্যাসের ভর মানে গ্যাসের যে পরিমাণটা সেটাও বাড়ানো কমানো কিচ্ছু হয়নি, এই দুটো ধ্রুবক, মানে এই দুটো স্থির হিসেবে রয়েছে। এবার দেখো 1/273 ভগ্নাংশটি হলো স্থির চাপে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক, মানে এই পরিমাণ বাড়ে বা কমে, তো সেই কারণে একে বলা হয় আয়তনের প্রসারণ গুণাঙ্ক। সমস্ত গ্যাসই আয়তন বৃদ্ধিতে বা আয়তন হ্রাসে একই রকম আচরণ করে, তার মানে সব গ্যাসেরই আয়তন প্রসারণ গুণাঙ্ক সমান হয়ে গেল। এবার দেখব যে এইটার সূত্রটা কি, মানে গাণিতিক রূপে কি দাঁড়াচ্ছে জিনিসটা। দেখো, ধরা যাক নির্দিষ্ট চাপে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কোনো একটি নির্দিষ্ট পরিমাণ গ্যাস, যে কোনো একটা নির্দিষ্ট পরিমাণ গ্যাস নেওয়া হলো, তার আয়তন কত, VCC, এইটা ধরা গেল তার আয়তনটা। তাপমাত্রা কত, 0 ডিগ্রি সেন্টিগ্রেড।
এখন চাপের কোনো পরিবর্তন আমি ঘটালাম না, না ঘটিয়ে কি করলাম, উষ্ণতার পরিবর্তন করছি। ওই যেমন ওই পরীক্ষাটায় দেখালাম, উষ্ণতার পরিবর্তন করা হলো। তবে চার্লসের সূত্র অনুযায়ী এবার কি দাঁড়াবে সেইটা দেখা যাক। তাহলে 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি করলে গ্যাসটার আয়তন বৃদ্ধি কত হবে? V/273 হবে, কারণ 1-এর 273 অংশ, এটা হচ্ছে 1-এর 273 অংশে হ্রাস বা বৃদ্ধি বলেছিলাম। তাহলে এখানে যেহেতু বাড়ানো হচ্ছে, তাহলে 1-এর 273 ভাগ বৃদ্ধি পাবে। তাহলে আয়তনটা ছিল কত? আয়তন ছিল V। তাহলে এর সঙ্গে যদি V গুণ হয়ে যায়, V জিনিসটা যদি এর সাথে গুণ হয়, ঠিক আছে, তাহলে ওপরে V চলে গেল, ভিটা ওপরে চলে গেল, এই হচ্ছে V/273। তাহলে 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি করলে গ্যাসের আয়তন বৃদ্ধি হলো কত? V/273, যেহেতু V এখানে গ্যাসের আয়তনটা ছিল। তাহলে বর্তমানে মানে বাড়লো কতটা? V/273। অর্থাৎ 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় এবার তার কত আয়তন হলো? এই V আয়তনটা ছিল, বাড়লো V/273। তাহলে এর সঙ্গে এটা যোগ হলো, যোগ হয়ে হলো, এবার যদি ভিকে কমন নিয়ে নেওয়া হয় এর মধ্যে থেকে, তাহলে ভি বাইরে চলে আসলো, ব্র্যাকেট দিলে কি হচ্ছে? 1 + 1/273 সিসি কিউবিক সেন্টিমিটার, মানে এটা হচ্ছে আয়তনের একক। এবার ধরো এটা একটা উদাহরণ দিয়ে দেখানো হচ্ছে, 20 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়ালে ওর আয়তন কত হবে? এই সেম এরকমই হবে না, যে ভিটা বাইরে ছিল, তাহলে এই ভি মানে হচ্ছে ভিটা থেকে গেল, আর এখানে 20 ডিগ্রি সেন্টিগ্রেড আমি বৃদ্ধি করেছি, তাহলে 20/273 হলো। বোঝা যাচ্ছে নিশ্চয়ই? অর্থাৎ 20 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতাতে এই যে V/273 ছিল, ঠিক আছে, তাহলে এবার যদি 20 ডিগ্রি সেন্টিগ্রেড আমি উষ্ণতা বৃদ্ধি করি, তাহলে কি হবে? আমার V × 20/273 হলো। এবার যদি T ডিগ্রি উষ্ণতা আমি বৃদ্ধি করি, তাহলে কি হবে? আমার হবে হচ্ছে VT/273 হবে। এখানে যেহেতু তুমি 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধি করেছিলে না, তাহলে এখানে যদি 1 গুণ দিতে, তাহলে তো সেটা V থেকে যেত। এইটা বোঝো ভালো করে, 1-এর সঙ্গে V গুণ হলে তো V থাকবে, কিন্তু এখানে যখন 20 বৃদ্ধি করেছো, তাহলে এখানে হয়ে গেল 20 V/273। আচ্ছা, সেটা নতুন আয়তন তার কত হলো? তাহলে তার নতুন আয়তন হলো V প্লাস V, মানে ওই V × 20/273 সমান ভিকে বাইরে বার করে নিলে 1 + 20/273। এরকমভাবেই যদি তাপমাত্রা তো তুমি নানান রকম লিখতে পারো, তাহলে আমি ধরে নিলাম T মানে তাপমাত্রা, সে যা খুশি একটা তাপমাত্রা হতে পারে। তাহলে T ডিগ্রি তাপমাত্রা উষ্ণতা বাড়ালে তার কি হবে জিনিসটা? VT/273। এইটার মাধ্যম দিয়ে নিশ্চয়ই বুঝতে পারলে। তাহলে T ডিগ্রি উষ্ণতায় তার নতুন আয়তন কত হবে? তার T ডিগ্রি উষ্ণতায় তার নতুন আয়তন হবে হচ্ছে এই V প্লাস VT/273। এর সঙ্গে যদি তুমি ভিটাকে কমন নিয়ে বাইরে বার করে নিলে, তাহলে ওপরে পড়ে থাকলো T/273। ঠিক যেমন এইখানে এই 20 ডিগ্রি সেন্টিগ্রেডের ক্ষেত্রে করেছিলাম। মন দিয়ে দরকার হয় এই ক্লাসটাকে কি করবে, যখন এমনি দেখবে একটু থামিয়ে দেখবে, তাহলে আরও ভালো বুঝতে পারবে। 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা কমালে সেম জিনিস ওই রকম, এই আগেরটা যখন দেখালাম যে তোমার বাড়ানোর ক্ষেত্রে হলো, তাহলে কমানোর ক্ষেত্রেও ওই রকমই একই ঘটনা ঘটবে, যে 1 ডিগ্রি উষ্ণতা কমালে কি হলো? -1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার জন্য হবে হচ্ছে V - V/273। কারণ এর সঙ্গে তো 1 গুণ হচ্ছে না বাপু, এর সঙ্গে 1 গুণ হচ্ছে, কিন্তু সেটা হচ্ছে মাইনাস, সেটা মাইনাস। তাহলে এখানে যে প্লাস ছিল, এখানে যে প্লাস মানে আসল সূত্রটাতে যে প্লাস ছিল, তাহলে এখানে যখন মাইনাস হয়ে গেল, তাহলে মাইনাসে প্লাসে এখানে হয়ে গেল কি? মাইনাস। এখানে হয়ে গেল মাইনাস, ঠিক আছে? যেহেতু -1 মানে 1 ডিগ্রি কমাচ্ছি, তার মানে হচ্ছে -1 ডিগ্রি সেন্টিগ্রেডের আয়তন কত হচ্ছে? নতুন আয়তন হচ্ছে এই V কমন নিলাম, V কমন নিলে 1 - 1/273। 10 ডিগ্রি যদি কমাই ওই রকমভাবে হবে, V কমন নিলে ভিতরে 1 - 10/273। এইবার T ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা যদি আমি কমাই, দেখো T ডিগ্রি যদি উষ্ণতা কমাই, তাহলে কি হবে? ওই সেম VT/273। -T ডিগ্রি উষ্ণতা যদি আমি কমাই, তাহলে কি হবে? সেই V কমন 1 -
যেহেতু মাইনাস কমাচ্ছি এখানে, মানে কমাচ্ছি উষ্ণতাটা, তাহলে মাইনাস টি ডিগ্রির জন্য কি দাঁড়াচ্ছে, এইটা এটা এইটা কমলো, তাহলে এইটা কমে এখান থেকে যখন এখানে করলাম ভি কমন নিলে কি হচ্ছে 1 মাইনাস টি বাই 273, ঠিক এই যেমন 10 ডিগ্রি কমিয়েছিলাম এইটা বেরিয়েছিল, এবার টি ডিগ্রি কমিয়ে দিলাম মানে এই সেম জিনিস বেরোলো, 10-এর জায়গায় টি হয়ে গেল। এবার খেয়াল করো 273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা যদি আমি বৃদ্ধি করি, 273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা যদি বৃদ্ধি করি তাহলে কি হবে, ভি ইন্টু নতুন মানে আয়তনের বৃদ্ধিটা কতটা ঘটবে, ভি ইন্টু 273 বাই 273, তাহলে নতুন আয়তন 273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতাতে তার নতুন আয়তন কত হবে, ভি প্লাস ওই ভি ইন্টু 273 বাই 273। এবার এখানে এখানে কেটে যাচ্ছে 273টা, তাহলে নতুন আয়তন কি হয়ে যাবে, 273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতাতে গ্যাসের আয়তন দ্বিগুণ হয়ে যাবে। এই যদি অঙ্ক আসে আশা করি নিশ্চয়ই এবার তোমরা পারবে। ঠিক এই রকমভাবে খেয়াল করো, এখানে যদি আমি মানে 273 ডিগ্রি উষ্ণতা কমিয়ে দিতাম, এখানে আমি বাড়িয়েছি, এবার যদি এটাকে আমি মাইনাস করতাম 273 ডিগ্রি কমিয়ে দিতাম, তাহলে এখানটা কি দাঁড়াতো, তাহলে সেইটা নিয়েই হচ্ছে চার্লসের সূত্র থেকে পরম উষ্ণতার মান নির্ণয় করা যাচ্ছে বা পরম শূন্যর ধারণা করা হচ্ছে। কি সেটা দেখো, খুব মজার জিনিস, দেখো বুঝে বুঝে গেলে কত সুন্দর লাগে জিনিসটা। চার্লসের সূত্রে বলা হয়েছে যে স্থির চাপে 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা হ্রাসের জন্য কোনো নির্দিষ্ট গ্যাসের আয়তন 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যে আয়তন ছিল তার 1 273 অংশ হ্রাস পাবে। আগেরটা যেমন ঠিক বাড়ালে যেমন বৃদ্ধি পায়, এটা হ্রাস করলে হ্রাস পাবে, এখানে দেখালাম একটু আগে। তাহলে ধরা যাক যে কোনো নির্দিষ্ট চাপে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতাতে কত ছিল, ভিসিসি। এখন চাপ যদি স্থির রেখে দিলাম, গ্যাসের ভরটাকেও স্থির রাখা থাকলো, চাপটাকেও স্থির রাখা থাকলো, ঠিক আছে, তাহলে ভিসিসি স্থির চাপ যদি স্থির রেখে ভিসিসি গ্যাসটির উষ্ণতা এক্ষুনি যেটা বলছিলাম 273 ডিগ্রি সেন্টিগ্রেড যদি কমিয়ে দেওয়া হয়, মাইনাস 273-এ যদি নিয়ে যাওয়া হয়, তাহলে অঙ্কের হিসেবে কি দাঁড়াচ্ছে, সূত্র অনুযায়ী অঙ্কের হিসেবে কি দাঁড়াচ্ছে, চার্লসের সূত্র অনুযায়ী ভিসিসি গ্যাসের আয়তন হ্রাস পাবে। আর কতটা হ্রাস পাবে, এই ভি ইন্টু 273 বাই 273, একটু আগেই ওপরে সেটা দেখিয়েছি কিভাবে হয় সেটা, ঠিক আছে। তাহলে ভি ইন্টু 273 বাই 273 সমান ভিসিসি, এটা কেটে যাচ্ছে, এটা আয়তন হ্রাস পেল, এটা আয়তনটা হ্রাস পেল, তাহলে 273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ওই গ্যাসের নতুন আয়তন কত হবে। এইখানে আমরা এই অঙ্কগুলো কিভাবে করছিলাম, যে এই যে দেখো ভি ইন্টু 1 মাইনাস টি বাই 273, এভাবেও দেখতে পারো যে এখানে যদি এই যে টেম্পারেচারটা হ্রাস পেয়েছে এই টিটা, এখানে যদি 273 করে দাও, এখানে এই একদম ওপরটায় দেখো আমি করছি এটা, এখানে যদি 273 করে দাও মানে এটা কমেছে, ঠিক আছে, এখানে 273 লিখলাম আমি টি এর বদলে, তাহলে কি হলো, এই 273 আর এই 273 কেটে গেলে থাকলো 1, ঠিক আছে, তাহলে 1 মাইনাস 1 সমান কত হয়, 0। ভালো কথা, 0-র সঙ্গে যদি ভি গুণ দিই তাহলে কি হবে, ওটা 0 হয়ে যাবে। এইখান থেকে দেখো তাহলে 273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতাতে ওইটার আয়তনটা কি গিয়ে দাঁড়াবে, ভি যেটা ছিল ভি, এবং কারণ এটা ছিল প্রথম, ঠিক আছে, এই যে ভিসিসি ছিল একদম প্রথম, মাইনাস ভি সমান 0 সিসি, ঠিক আছে, মানে গ্যাসের আয়তন শূন্য হয়ে যাবে বলে বলা হচ্ছে। অর্থাৎ 273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কোনো গ্যাসের আয়তন শূন্য হয়ে যায়, তাই মাইনাস 273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতাকে বলা হয় পরম শূন্য উষ্ণতা। আশা করি বুঝতে পারলে। এটাই কিন্তু প্রশ্নে আসে যে পরম শূন্য উষ্ণতা কাকে বলে, কিন্তু বাস্তব ক্ষেত্রে দেখা যায় যে 273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় পৌঁছবার আগেই সব গ্যাসই কি হয়ে যায়, তরল হয়ে যায়। কঠিন বা তরলের ক্ষেত্রে গ্যাসের সূত্রটি প্রযোজ্য নয়,
কঠিন, বা এটা তো গ্যাসের সূত্র হচ্ছে। তাহলে ও কি করে, 273 ডিগ্রি সেন্টিগ্রেড মানে ঠান্ডা হতে হতে গ্যাস মানে 273 ডিগ্রি সেন্টিগ্রেড পৌঁছানোর আগেই ও তরল পদার্থে পরিণত হয়ে যায়। একটু আগেই তোমাদেরকে আমি মুখে যেটা বলছিলাম। তাহলে যদি এটা কাল্পনিক, যদি 273 ডিগ্রি -273 পর্যন্ত সেন্টিগ্রেড পর্যন্ত পৌঁছানো যায়, পর্যন্ত কোনো গ্যাসীয় অবস্থায় থাকতো, যদি থাকতো, তাহলে দেখা যেত -273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ওই গ্যাসের আয়তন 0 হয়ে গেছে বা 0 হয়ে গেছে, যদিও বাস্তবে সেটা হয় না। এবার কোনো গ্যাসের অণুগুলো গতিশক্তি ওই গ্যাসের পরম উষ্ণতার সমানুপাতিক হয়। অর্থাৎ উষ্ণতা যদি বাড়ানো হয়, আমি একটু আগে বলছিলাম ওই যে ট্রেনের মধ্যে লোকজন দাঁড়িয়ে আছে বা একটা ঘরের মধ্যে লোকগুলো দাঁড়িয়ে আছে, ও লোকগুলোকে যদি অণু ধরি, তাহলে যদি উষ্ণতা বাড়ানো হয় তাদের মধ্যে ছটফটানি বৃদ্ধি পায়। যদি আরও বৃদ্ধি পায় তাহলে বলে না, এ ঘরের দেওয়াল ভেঙে বেরিয়ে যাবো। ঠিক যেটা হয় তোমার হচ্ছে সাইকেলের টায়ারে, সাইকেল রোদ্দুরের মধ্যে রেখে দাও, পাম্প ভরে, খানিকক্ষণ পরে দেখা যাবে বাস্ট হয়ে যাবে। ঠিক আছে, ওরা চাপ তৈরি করে, ছটফট করে, গতিশক্তি তাদের বৃদ্ধি পায়। গ্যাসের উষ্ণতা কমালে কি হয়, অণুগুলোর গড় গতিবেগ আবার কমে যায়, এবং পরম শূন্য উষ্ণতাতে ওদের গড় গতি, আরে পরম শূন্য উষ্ণতায় তো গ্যাসটাই শূন্য হয়ে যাচ্ছে, কাজে ওদের গতিবেগও শূন্য হয়ে যাচ্ছে। ফলে পরম শূন্য উষ্ণতায় -273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় পরম শূন্য গ্যাসের অণুগুলোর বেগ 0 হয়। এটা তো খুব সাধারণ ব্যাপার, তোমরা আশা করি বুঝতে পারলে। এই পরম স্কেল কাকে বলছে? বিজ্ঞানী কেলভিন এই তাপমাত্রার প্রচলন করেন। পরম শূন্য -273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতাকে শূন্য ধরে তাপমাত্রার প্রতি ডিগ্রিকে, মানে এখানে আমাদের যেমন থার্মোমিটারে কি করি, যে 0 ডিগ্রি থাকে আর ওপরে 100 থাকে। ঠিক আছে, এখানে কি করা হলো, এখানে 0 মানে ধরা হলো 273 ডিগ্রি। ঠিক আছে, -273 ডিগ্রি, আর মানে এর যখন তোমার তাহলে 100 ডিগ্রি হবে, তাহলে ওর তখন কত হবে, 100 প্লাস এই 200, মানে এই 273 ঘর সে ওপরে উঠলো। ঠিক আছে, তাহলে হলো 373 ডিগ্রি। এই যে 273কে 0 ধরে যে স্কেলটাকে বানানো হয়, সেই স্কেলটাকে বলা হচ্ছে কেলভিন স্কেল। অর্থাৎ 0 ডিগ্রি সেন্টিগ্রেড সমান 273 ডিগ্রি প্লাস 0 সমান 273 কেলভিন। একে কি দিয়ে প্রকাশ করা হয়? কেলভিন দিয়ে প্রকাশ করা হয়। আর পরম স্কেলে 0K সমান মানে কি? পরম স্কেলে 0 কেলভিন মানে কি? -273 ডিগ্রি সেন্টিগ্রেড। ওকে তুমি ফারেনহাইটেও প্রকাশ করতে পারো, সেটা হচ্ছে 459 ফারেনহাইট হয়। জলের স্ফুটনাঙ্কে তাহলে কি হবে? জলের স্ফুটনাঙ্ক তো 100 ডিগ্রি সেন্টিগ্রেড। কেলভিনে যদি আমরা প্রকাশ করি তাহলে সেটা কি গিয়ে দাঁড়াবে? কেলভিনে গিয়ে প্রকাশ করে দাঁড়াবে হচ্ছে 373 ডিগ্রি, ওর সাথে 100 যোগ হয়ে যাবে, 100 যোগ হয়ে যাবে ওর সাথে, তাহলে হবে 373। তাহলে 273 প্লাস 100, -10 ডিগ্রি হলে কি হবে? 273 -10 263, এরকমভাবে হিসেবটা করা হবে। তাহলে এইখানটা খেয়াল করো, এই জায়গাটা বিশেষভাবে খেয়াল করো। কোন তাপমাত্রা সেলসিয়াস স্কেলে যদি টি ডিগ্রি সেন্টিগ্রেড হয়, টি ডিগ্রি হয়, মানে টি ডিগ্রি সেন্টিগ্রেড হয়, পরম স্কেলে ওই তাপমাত্রার পার্ট তাহলে কত হবে? 273 প্লাস টি। কিন্তু পাশে লিখতে হবে কি, তাপমাত্রা তো পাল্টে গেল, তখন তার সেন্টিগ্রেড থাকলো না, তখন হয়ে গেল কে। আমরা এতদিন তাপমাত্রাকে যেমন সেন্টিগ্রেড স্কেলে সি দিয়ে প্রকাশ করি, একে প্রকাশ করা হবে বড় হাতের কে দিয়ে। ঠিক আছে, এখানে একটা ট্যালি করে দেখিয়েছে যে কত পাল্টালে কত কেলভিনে কত হয়। এবার পরম উষ্ণতা এবং চার্লসের সূত্রটা কি রকম? এই যে পরম উষ্ণতাটা এতক্ষণ ধরে বললাম, তার সাথে চার্লসের সূত্রটা কিভাবে কাজ করছে দেখো। পরম উষ্ণতা এবং গ্যাসের আয়তনের মধ্যে সম্পর্ক। তাহলে কোন একটা নির্দিষ্ট ভরের আয়তন, গ্যাসের আয়তন 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ছিল ভিসিসি। আবার সেইটা ধরছি, একদম প্রথমে যেরকমভাবে বুঝিয়েছিলাম। টি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ওর আয়তন কত হলো? T1। এখানে ধরো প্রথমে ছিল 0 ডিগ্রিতে ছিল ভিসিসি। T1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা যদি ধরি, এটা উষ্ণতাকে একটা কাল্পনিক ধরে নিলাম, তার নাম হচ্ছে T1। আচ্ছা, T1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় আয়তন কত? V1cc। T2 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গ্যাসের আয়তন যদি আমি V2cc ধরি, তাহলে এইবার খেয়াল করো কিভাবে আসছে, এইটা খুব দরকারি বুঝে নেওয়া তোমাদের। তাহলে
চার্লসের সূত্র অনুযায়ী এখানে কি হচ্ছে, T2 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় আয়তন হচ্ছে V2 সিসি, আর T1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় V1 সিসি। তাহলে প্রথমটা বার করি। তাহলে V1 মানে কত? এই যে V1 সিসি বলেছি না, V1 মানেটা কত? V1 মানেটা হচ্ছে, আসল হচ্ছে V, কমন নিয়েছি, এখানে 1 প্লাস T1 বাই 273। এটা আমরা জানি। এই যে ভিসিসি একদম প্রথমে ছিল, 0 ডিগ্রিতে ছিল হচ্ছে ভিসিসি, তাহলে হচ্ছে এখানে V1 মানে V1 বৃদ্ধি পেয়েছে, এই মানে আয়তনটা V1 বৃদ্ধি পেয়েছে। বৃদ্ধি পেয়ে নতুন আয়তনটা কত হচ্ছে, বৃদ্ধি পাওয়া আয়তন এই যে V1টা, এটা তাহলে কত হলো? এই যে আগের সূত্র থেকে শিখলাম, V প্লাস 1 প্লাস 1/273 না হয়ে এখানে কি হবে, 1/273 না হয় কি হবে, এই যে T1টা গুণ হয়ে যাবে ওখানে, T1/273 হলো। তাহলে এখানে কি হচ্ছে, V ইন্টু 273 প্লাস T1। কেন এটা কেন লিখলাম? এইটা হচ্ছে, এই যে দেখো আমরা যেভাবে সেই বীজগণিত করছি না, 273 ইন্টু 1 ওপরে, এই ওপরে চলে গেল 273, আর এখানে T1 থেকে গেল। নিশ্চয়ই বুঝতে পেরেছো, এই 273-এর সঙ্গে এই 1 গুণ করে নিলে, আর এখানে যদি আমি মানে বাই চিহ্ন দিয়ে দিই, তাহলে ওপরে কত হয়, 273 প্লাস T1, বীজগণিতে যেভাবে তোমরা অঙ্ক কষো। তাহলে এখন আমরা কি শিখলাম? একটু আগে আমরা শিখেছি, মানে তাপমাত্রা T ডিগ্রি হলে পরম স্কেলে ওই তাপমাত্রার পার্ট হয় কত, 273 প্লাস T, কিন্তু সেটাকে বলা হবে কেলভিনে। যদি প্রকাশ করি তাহলে হবে K। ঠিক আছে, তাহলে K মানে এই যে কেলভিনে প্রকাশ করলে 273 প্লাস T, এই 273 প্লাস T কে আমরা বড় হাতের T দিয়ে প্রকাশ করব। তখন আর ছোট হাতের T দেব না, যেহেতু পরম উষ্ণতা ওটা স্কেল দিয়ে প্রকাশ করা হচ্ছে, সেগুলোকে আমরা বড় হাতের T দিয়ে প্রকাশ করি। তাহলে কি হলো, এটা তো জানি আমরা যে 273 প্লাস T1, এইখানে 273 প্লাস, এই যে সূত্রটাই বলেছিলাম না, যে 273 প্লাস T নতুন তাপমাত্রার পার্ট যেটা কেলভিনে, এখানে সেটাই দেখানো হচ্ছে। এখানে তো আর T নেই, T1 তাপমাত্রা দেখানো হচ্ছে। তাহলে 273 প্লাস T1 সমান কত লিখতে পারি, এই মাউস দিয়ে করলে এটা অসুবিধা হয়। আচ্ছা, তাহলে এখানটায় কত হচ্ছে, বড় হাতের T1 K মানে কেলভিন। এই K মানে কিন্তু কেলভিন, সেন্টিগ্রেডে প্রকাশ না করে এই সেন্টিগ্রেডটা কি হয়ে গেল, এখানে যে সেন্টিগ্রেড ছিল এটা এবার হয়ে গেল কেলভিন। তাহলে V1 সমান সমান এটা লিখতে পারি আমরা, এই অংশটাকে উঠিয়ে দিয়ে, এবার এই ওপরের যে অংশটা আছে এই অংশটাকে আমরা উঠিয়ে দিয়ে লিখতে পারি যে V, এই যে Vটা ছিল, V1 সমান তাহলে কি হলো, V ইন্টু ওপরে এটার বদলে লিখে দিলাম এই T1 বাই 273, এই যে তলায় 273 ছিল, জাস্ট এইটাকে উঠিয়ে দিয়ে তার বদলে আমি বড় হাতের T লিখে দিলাম, যেহেতু পরম তাপমাত্রা। ঠিক সেইভাবে V2-র ক্ষেত্রেও সেই একই রকম হবে, V ইন্টু 1 প্লাস T বাই 273, নতুন গ্যাসের আয়তন মানে VCC থেকে V2 সিসিতে পরিবর্তন হয়েছে, হলে কত হচ্ছে, V ইন্টু মানে এটা কমন নিয়েছে ভিতরে, নিলে কি হচ্ছে, V ইন্টু ব্র্যাকেটে 1 প্লাস T2 বাই 273। এখানেও ঠিক সেই রকম, এই যে গুণ করে দেওয়া হলো, একের সাথে গুণ করে দেওয়া হলো, দিয়ে উপরে 273 প্লাস T2। কিন্তু এই সূত্রানুযায়ী আমরা এটাকে কি লিখতে পারি, তাহলে বড় হাতের T2 লিখতে পারি এটাকে, এই জিনিসটাকে টোটালটাকে বড় হাতের T2 লিখতে পারি। এখানে ঠিক তাই লিখেছে, দেখো 273 প্লাস T2 সমান বড় হাতের T2 কেলভিন। তাহলে এইটা টোটাল কত দাঁড়ালো, এই যে V2 মানে তাহলে এবার কত দাঁড়ালো, V2 মানে কত দাঁড়ালো, এই V2 মানে V ইন্টু এইটা ছিল, এই ওপরের এই অংশটাকে জাস্ট উঠিয়ে দিচ্ছি, উঠিয়ে দিলে কি হচ্ছে, V ইন্টু T2 বাই 273 হয়ে গেল। তাহলে এইবার এই দুটোকে যদি কম্বাইন করি, 1 নম্বর সমীকরণ আর 2 নম্বর সমীকরণ দ্বারা যদি ভাগ করে কি পাচ্ছি আমরা,
V1/V2, এই যে ওপরে পেয়েছিলাম V1 আর এই V2, V1/V2 সমান তাহলে কি করতে পারি, তুলনা করে, এই যে তুলনামূলক সমীকরণ, ঠিক আছে, এই দুটোকে তুলনা করে ভাগ পদ্ধতিতে কি করছি, ওপরে এইটা পেলাম V1 মানে এটা পেয়েছিলাম, V1 মানে এটা পেয়েছিলাম, আর V2 মানে এটা পেয়েছিলাম, তাহলে এই দুটো বাই হয়ে গেল, এই মাঝখানে কিন্তু এটা বাই চিহ্ন, ভাগ চিহ্ন, ঠিক আছে, তাহলে বাই হয়ে গেলে কি হচ্ছে, এই সব কেটে কুটে যাবে, কেটে কুটে গেলে দেখো এই ভি কেটে যাবে, 273 কেটে যাবে ওপর নিচে, কেটে গেলে পড়ে থাকবে কে, V1/V2 ইজ ইকুয়াল টু T1/T2, তাহলে V1/T1, এখানে এটাও হতে পারে, এই যে যদি উল্টো দিকে বর্জ্য গুণন পদ্ধতিতেও করো, মানে উল্টোভাবে এটাও বলা যায় যে V1/T1 সমান সমান V2/T2 সমান সমান V/T, একদম প্রথমে ওটা সমান সমান কে ধ্রুবক, ঠিক আছে, এইটাকে আমরা একটা ধ্রুবক হিসেবে দেখছি, এই ধ্রুবকটাকে কি বলছে, কে ধ্রুবক, ওটা কিন্তু কেলভিন, মানে ওটা তো আগে তো তাপমাত্রা হিসেবে বুঝিয়েছিলাম, আর এটাকে কেলভিন হিসেবে দেখানো হলো, ঠিক আছে, তাহলে V/T সমান সমান কি হলো, কে ধ্রুবক হিসেবে প্রকাশ করা হলো। অর্থাৎ এইটাকে যদি আমরা এরকম ভাবে লিখতাম, ভি এই সমানুপাতিক টি, ঠিক আছে, অর্থাৎ চাপ স্থির রেখে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন পরম উষ্ণতার সমানুপাতিক হয়, ঠিক আছে, এই আয়তনটা কি হয়, এই যে পরম উষ্ণতা পেয়েছো, ভি সমানুপাতিক টি, এই এর সঙ্গে সমানুপাতিক হয়, আর এটাকেই যদি আমি লিখি V/T, তখন পাশে একটা কে ধ্রুবক পেয়ে যাব, এটাকেই আগে ওইভাবে দেখানো হয়েছে, এই যে কে ধ্রুবক হিসেবে প্রকাশ করা হয়েছে, এটাকে একটা ধ্রুবক নিয়েছি এখানে, এই সমানুপাতিক চিহ্নকে উঠিয়ে দিতে গেলে একটা ধ্রুবক নিতে হয়, এটা কে ধ্রুবক দিয়ে দেখানো হয়েছে। তাহলে চার্লসের সূত্রকে লেখচিত্রে প্রকাশ করলে কিভাবে এইভাবে প্রকাশ হবে, ঠিক আছে, যে উষ্ণতা বৃদ্ধি পেলে চাপ যদি স্থির থাকে তাহলে আয়তন ক্রমশ বৃদ্ধি পেতে থাকবে। তাহলে চার্লসের সূত্র এবং পরম শূন্য উষ্ণতা তোমরা শিখলে। এই মানে ক্লাসটাকে একটু থামিয়ে থামিয়ে দরকার হয় ধীরে ধীরে আর একবার করে দেখো, তাহলে এতক্ষণ ধরে একটু ক্লাসটা লেন্দি হলো, আমি বারবার বলছি আমি ওই হুড়মুড় করে শেখাতে পারি না, যা খুশি একটা বলে গেলাম, দ্রুত পারি না, যতক্ষণ চেষ্টা করি বাচ্চাদের মাথায় যতক্ষণ না ঢোকে আমি ততক্ষণ আমার নিজেরও শান্তি লাগে না। কাজে আমি প্রবীর রায়চৌধুরী এতক্ষণ ধরে তোমাদের সঙ্গে ছিলাম, এই ক্লাসে চার্লসের সূত্র নিয়ে আলোচনা করলাম। তোমাদের কেমন লাগছে সেটা জানাবে, তোমাদের অসুবিধা হলে সেটা কমেন্টে জানাবে, যারা পুরনো ছাত্রছাত্রী আছো তারা তো বটেই, যারা নতুন আছো তারা সাবস্ক্রাইব করে, এই ক্লাসটা আমি করেছিলাম তাদের জন্য যাদের মানে কেউ পড়া দেখিয়ে দেওয়ার নেই, যদি একটু শেয়ার করো সেই সমস্ত বাচ্চাদের একটু কাজে লাগতে পারে। সামনের ক্লাসে তোমাদের আরেকটা ফর্মুলা নিয়ে আসবো, ইন্টারেস্টিং ফর্মুলা নিয়ে আসবো। অন্যান্য ক্লাসগুলো, পিছনের ক্লাসগুলো, এই মানে চ্যানেলের যে পিছনের যে ক্লাসগুলো আছে সাবস্ক্রাইবগুলো, সেগুলো দেখো, প্রচুর ধরনের পদ্ধতি, পরীক্ষা কিভাবে দেবে, কিভাবে মাথা ঠান্ডা রাখবে থেকে শুরু করে হাতের লেখা কেমন করবে, খাতা কিভাবে সাজাবে, ফর্মুলা কিভাবে মনে রাখবে, সেকশন স্টাডি, সেকশন স্ট্র্যাটেজি, সমস্ত কিছু বলেছি, টাইম ম্যানেজমেন্ট সব আছে, তাতে একটু পিছনের ক্লাসগুলো দেখে নাও। চলো আজকের ক্লাসে এই পর্যন্ত, সামনের ক্লাসে দেখা হচ্ছে আরও ইন্টারেস্টিং বিষয় নিয়ে।